Hello everyone, welcome back to my YouTube channel Imlingo. Once again, I am back with a new lesson. I'm here to share with you on another session. আজকে নতুন একটা সেশন চালু করতে চলেছি ক্লাস 8-এর। ওটা হলো দ্য উইন্ড ক্যাপের সেকেন্ড ইউনিট, কারণ প্রথম ইউনিট আমরা অলরেডি পড়ে ফেলেছি। সেকেন্ড ইউনিটটা আমরা শুরু করতে চলেছি। চলো দেরি না করে এবার পড়া যাক। Since you put me on your head like a hat to keep me safe, আমরা এর প্রথম ইউনিটে পড়েছিলাম যে জন ছেলেটা ওই কচ্ছপটাকে বাঁচিয়েছিল, তার মাথায় রেখেছিল। তার ঠিক পর মুহূর্তে কচ্ছপটা একটা নতুন ফেয়ারিম্যানের আকার ধারণ করে। তো ফেয়ারিম্যানটা তার সামনে মাথা নত করে তাকে বলছে, সিন্স ইউ পুট মি, তাহলে এখানে মি বলতে কি সেই ফেয়ারিম্যানটা। সিন্স ইউ পুট মি অন ইউর হেড লাইক এ হ্যাট টু কিপ মি সেফ। সিন্স মানে যেহেতু ইউ পুট মি অন ইউর হেড, তুমি আমায় তোমার মাথায় রেখেছিলে, লাইক এ হ্যাট, লাইক মানে মতো, হ্যাট মানে টুপি। তা যেহেতু তুমি আমাকে একটা টুপির মতো মাথার উপর রেখেছিলে টু কিপ মি সেফ, আগেই বলেছে সেফ মানে নিরাপদ, অর্থাৎ তুমি আমাকে নিরাপদ রাখার জন্য মাথার উপর টুপির মতো রেখেছিলে। এটা কে বলছে? সেই ফেয়ারিম্যানটা বলছে জনের উদ্দেশ্যে। এখানে লাইক মানে মতো হয় আমরা জানি, আর লাইক মানে পছন্দ করা হয়, এটা আমরা জানি। তাহলে ফারাক রয়েছে, তাহলে কি ফারাক রয়েছে আমরা এটা একেবারে শেষে গিয়ে জানবো। এগুলো শুধু দাগ দিয়ে রাখো। দেখো সঙ্গে সঙ্গে বলছি তোমরা একটা পাশে বই তো রাখবে, তার সঙ্গে কলম এবং খাতে নিয়ে বসো। শব্দের অর্থ এবং তার সঙ্গে যে গ্রামার পার্সপেক্টিভের দিক থেকে যেগুলো খুব গুরুত্বপূর্ণ, গ্রামার জানতেই হবে। তোমাকে বুঝতে হবে লাইক মানে কখন পছন্দ, কখন মতো, তাই না? এইগুলো বুঝতে হবে, তাই খাতা পাশে নিয়ে বসো। আর সিন্স মানে শুধু যেহেতু হয়, এর সঙ্গে সঙ্গে এর বিবিধ ব্যবহারও রয়েছে, ওটাও আমরা পরে জানবো। আগে আমরা প্রথমে ভালো করে রিডিংটা ভালো করে পড়বো, শব্দের মানগুলো ভালো করে সুন্দর করে বুঝে নেব। ওকে, গ্রামারটা একেবারে শেষে দেখবো, ঠিক আছে? দেখো নেক্সট দেখো, আই শ্যাল গিভ ইউ আ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ ইন রিটার্ন। তুমি আমাকে বাঁচিয়েছো, তাই আমি তোমাকে তার পরিবর্তে ফিরিয়ে দেবো। কি ফিরিয়ে দেবো? এ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ, একটা ভিন্ন ধরনের টুপি, ইন রিটার্ন মানে ফেরত বা পরিবর্তে। তাহলে আই শ্যাল গিভ ইউ এ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ, আমি তোমাকে একটা অন্য রকমের টুপি দেবো, ইন রিটার্ন পরিবর্তে বা এর বদলে। আমরা বলি না যে আমি তোকে তো একটা কলম দেবো, তুমি তার বদলে কী দেবে? তুমি বললে যে আমি তোমাকে তার বদলে একটা পেন্সিল দেবো, আই উইল গিভ ইউ আ পেন্সিল ইন রিটার্ন, আমি তোমাকে তার বদলে একটা পেন্সিল দেব। ওকে, দ্য কাইন্ড সেলার্স মোস্ট ডিজায়ার, দেখো কোন টুপি দেবে? যে টুপিটা দ্য কাইন্ড সেলার্স মোস্ট ডিজায়ার, যে টুপিটার জন্য বা যে টুপিটা নাবিকেরা সবসময় বা সবচেয়ে বেশি চায়, মনে তাদের আকাঙ্ক্ষা থাকে যে টুপিটার প্রতি, যে টুপিটা তারা সবসময় চায়, মনের মধ্যে পাওয়ার আকাঙ্ক্ষা বা আশা রাখে, সেই টুপিটা আমি তোমাকে আজকে দেব। ওকে, কোন টুপি? এ ক্যাপ ফুল অফ উইন্ড, এমন একটা টুপি যেটা একেবারে বাতাসে ভরা। ফুল অফ মানে কি? ফুল অফ মানে ভরা। ফুল অফ স্টার্স আকাশ নক্ষত্রে ভরা, তারায় ভরা। ফুল অফ উইন্ড বাতাসে ভরা। ফুল অফ পেন পেনে ভরা। ফুল অফ ফ্লাওয়ার্স ফুলে ভরা। তো ফুল অফ উইন্ড তাহলে এমন একটা টুপি যেটা বাতাসে ভরা। এবার তোমার মনে হবে যে স্যার ফুল অফ উইন্ড একটা বাতাসে ভরা টুপি, মানে টুপির মধ্যে আবার বাতাস কেমন করে থাকবে? দেখো এটা ফিগারেটিভ ওয়ে বলার, সত্যিকারে বাতাস ভরা নেই। আমি যদি তোমাকে বলি যে তোমার মনে না একেবারে হিংসে ভরে ভরে রয়েছে মনের মধ্যে, তোমার মনে হবে যে হিংসা আবার মনের মধ্যে ভরা থাকে নাকি? এই রকম একেবারে ফিগারেটিভ ওয়ে। ওকে, ফিগারেটিভ ওয়ে, ঠিক আছে? এটা বলার একটা ধরন, অলংকার, একটা স্টাইল বলার। এই ক্যাপ ফুল অফ উইন্ড মানে একটা টুপি যেটা বাতাসে ভরা। একটু পরে আমরা জানবো যে বাতাসে ভরা কেন বলা হয়েছে। দেখো আমাদের গল্পের নাম কিন্তু উইন্ড ক্যাপ, মানে তার টাইটেলটা উইন্ড ক্যাপ, ক্যাপ তাহলে ক্যাপ তার আগে উইন্ড, এমন একটা টুপি, তার সঙ্গে নিশ্চয়ই কোনো বাতাসের সম্পর্ক রয়েছে। ঠিক আছে, আমরা এটা পরে ভালো করে দেখবো, একেবারে শেষে তোমরা নিজেরাই বুঝতে পারবে।
বাট দেয়ার ইজ ওয়ান ওয়ার্নিং, এটা অ্যাপোস্ট্রফি এস মানে আইএস ইজ, দেয়ার ইজ ওয়ান ওয়ার্নিং, কিন্তু একটা সতর্কতা রয়েছে। ওয়ার্নিং মানে কি? সতর্কতা। তাহলে ওয়ার্ন মানে কি? WARN, ওয়ার্ন মানে সতর্ক করে দেওয়া। ওয়ার্ন এগেনস্ট, ওয়ার্ন এগেনস্ট মানে সতর্ক করে দেওয়া। WARNAGAINST মানে সতর্ক করা। ওকে, তাহলে ওয়ার্ন এগেনস্ট মানে কি? সতর্ক করা। তাহলে একটা ওয়ার্নিং রয়েছে, একটা সতর্কতা রয়েছে। কি সতর্কতা? যে নো হিউম্যান হ্যান্ড উইল এভার বি এবল টু টেক ইট অফ। নো হিউম্যান হ্যান্ড উইল এভার বি এবল, কোনো মানুষের হাত, কোনো মনুষ্য হাত সক্ষম হবে না টু টেক ইট অফ, এটাকে খুলে ফেলতে। টিএকেই, টেক মানে নেওয়া, বাট টিএকেই, টেকের সঙ্গে যদি আমি অফ যোগ করি, টেক অফ মানে খুলে ফেলা, খুলে ফেলা। তাহলে পড়া ইংরেজি কি? তাহলে দেখো পুট অন, PUT, পুট অন। এমনিতে আমরা জানি পুট মানে রাখা, বাট পুট অন মানে পরা বা পরিধান করা। তার অ্যান্টোনিম পুট অনের উল্টো কী হয়? অফ হয়। তাহলে পুট অফ মানে খুলে ফেলা, বা টেক অফ, TAKE, টেক অফ মানে খুলে ফেলা। যেমন ধরো তুমি কোনো অফিসে ঢুকছো, অফিসের দরজার সামনে লেখা আছে দেখো পুট ইয়োর শুজ অফ বিফোর ইউ এন্টার। তাহলে ওখানে পুট ইয়োর শুজ অফ, তাহলে পুট অফ মানে কি? খুলে ফেলা, খুলে রাখা, টেক অফ। তাহলে পুট অন মানে পরা, পুট অন ইয়োর শুজ, তোমার জুতোটা পরে নাও। পুট অফ ইয়োর শুজ, তোমার জুতোটা খুলে ফেলো বা খুলে দাও। তাহলে পুট অন পরা, পুট অফ বা টেক অফ খুলে ফেলা। তারপর দেখো কি বলছে, তাহলে এবল মানে সক্ষম হবে না। তাহলে এখানে দেখো নো আছে মানে নেগেটিভ বাক্য, মানে নাবাচক বাক্য। যদি বলি হিউম্যান হ্যান্ড উইল এভার বি এবল টু টেক ইট অফ, মানুষের হাত এই টুপিটাকে খুলে নিতে সক্ষম হবে, যখন আমি নো বললাম মানে কেউ নয়, নো হিউম্যান হ্যান্ড মানে কোনো মনুষ্য হাত এটাকে খুলে নিতে পারবে না। দেন উইথ আ ব্লিঙ্ক, উইথ আ ব্লিঙ্ক, ব্লিঙ্ক মানে চোখের পলক মারা, ব্লিঙ্ক, একটা চোখের পলক মেরে, অর্থাৎ এক পলকে, উইথ আ ব্লিঙ্ক, এক পলকে, দ্য ফেয়ারি ম্যান ডিসঅ্যাপিয়ার্ড লিভিং এ স্ট্রাইপড ক্যাপ বিহাইন্ড। এই কথাটা বলে সঙ্গে সঙ্গে বা নিমেষে, উইথ আ ব্লিঙ্ক মানে এখানে বলতে হবে নিমেষে, দ্য ফেয়ারি ম্যান, ওই ফেয়ারি লোকটি বা পরি লোকটি, ডিসঅ্যাপিয়ার, অ্যাপিয়ার শব্দটার মানে হলো সামনে হাজির হওয়া। তার আগে আমি ডিস যোগ করলাম, বিপরীত শব্দ অ্যান্টোনিম তৈরি হয়ে গেল, ডিসঅ্যাপিয়ার, সামনে হাজির হয়েছিল ওখান থেকে আবার অদৃশ্য হয়ে গেল, ডিসঅ্যাপিয়ার। তাহলে ওখানে ছিল, ওখান থেকে আবার সঙ্গে সঙ্গে মিলে গেল কোথাও যেন, দ্য ফেয়ারি ম্যান ডিসঅ্যাপিয়ার্ড, ওখানে ওখানে সঙ্গে সঙ্গে মিলে গেল। লিভিং আ স্ট্রাইপ ক্যাপ বিহাইন্ড, সে তো চলে গেল, শুধু মিলে গেল, তাহলে কিন্তু সে পেছনে ছেড়ে গেল। কি ছেড়ে গেল? এ স্ট্রাইপড ক্যাপ বিহাইন্ড, পেছনে একটা ডোরা কাটা স্ট্রাইপ মানে দাগ রয়েছে বা ডোরা কাটা দাগ রয়েছে, এমন একটা টুপি সে পেছনে রেখে চলে গেল। হয়েছে। তারপর দেখো ইয়াং জন পুট দ্য ক্যাপ অন, ছোট্ট জন ওই টুপিটাকে পরলো। এ দেখো এক্ষুনি আমি বললাম পুট অন, পুট অন মানে পরিধান করা, পরা। তাহলে ইয়ং জন পুট দ্য ক্যাপ অন হিজ হেড, তার মাথায় সে পরলো। অ্যান্ড র্যান হোম টু টেল হিজ মাদার, রান মানে দৌড়ানো, RUN, তার পাস্ট টেন্স র্যান। সঙ্গে সঙ্গে সে বাড়ির দিকে ছুটে গেল, কী জন্য? টু টেল হিজ মাদার, তার মাকে বলতে। নিজের সঙ্গে এত সুন্দর একটা ঘটনা ঘটেছে, আমরা প্রত্যেকেই নিজের কোনো অভিজ্ঞতা শেয়ার করি কার সঙ্গে? নিজের প্রিয়জনের সঙ্গে, মায়ের সঙ্গে, বাবার সঙ্গে। তাই জনও তার সঙ্গে ঘটে যাওয়া এরকম একটা অদ্ভুত ঘটনা মাকে বলার জন্য একেবারে উদগ্রীব, তাই একেবারে মায়ের কাছে ছুটে চলে গেল মাকে বলার জন্য। তারপর দেখো, যখন সে মায়ের কাছে এই সমস্ত ঘটনা গিয়ে বলল, মা তাকে হয় উৎসাহ দিতে পারবেন, না হলে তাকে নিরুৎসাহ করতে পারবেন, যে কোনো একটা অপশন ওনার কাছে রয়েছে। তিনি কি বললেন? তিনি বললেন নো গুড উইল কাম অফ দি উইন্ড ক্যাপ, এই বাতাসে টুপি দিয়ে তোর কিছুই ভালো হবে না। দেখো মা আবার ডিমোটিভেট করে দিলেন, নিরুৎসাহিত করে দিলেন।
যে হ্যাঁ বাছা, তোর এই বাতাসি টুপি দিয়ে কিচ্ছু ভালোটা তোর হবে না। সি সেড, তিনি বললেন। বাট কিন্তু দ্য ল্যাড উড হ্যাভ নান অফ আর কশন। কিন্তু দেখো এই সমস্ত ধরনের যে স্ট্রাকচার সেন্টেন্সের, এগুলো একটু মনে রাখতে হবে। এর মানেটা হলো, বাট দ্য ল্যাড উড হ্যাভ নান অফ আর কশন, মানে ছেলেটা তার মায়ের কোনো কথাই সে শুনলো না। ছেলেটা, ল্যাড মানে ছেলে, আমরা আগে বলেছি ল্যাড ল্যাস, ল্যাস মানে বালিকা, ল্যাড মানে বালক। বালকটি বা ছেলেটি উড হ্যাভ নান অফ আর কশন, তার কোনো সতর্কতা বার্তা সে মানলই না। কশন, কশন মানে সতর্ক বার্তা, কশন মানে সতর্কতা, কশন CAUTION, কশন মানে সতর্কতা, যেটা আমরা একটু আগে বললাম ওয়ার্নিং। এবারে এই কশন থেকেই এসে কশিয়াস, CAUTIOUS মানে সতর্ক। যখন চোরটা বাড়িতে ঢুকলো আমি সতর্ক ছিলাম, কিন্তু আই ওয়াজ কশিয়াস হোয়েন দ্য থিপ এন্টার দ্য রুম। কশিয়াস মানে সতর্ক, আর কশন মানে সতর্কতা। ওকে, ওয়ার্নিং মানে সতর্কতা, আর কশিয়াস মানে সতর্ক, অ্যাডজেক্টিভ, আর ওটা নাউন। দ্য ভেরি নেক্সট ডে, তার পরের দিন, তার ঠিক পরের দিন, পুটিং অন দ্য সেলার্স ক্যাপ, পুট অন মানে পরা, তাহলে পরে নিল ওই সেলার্স ক্যাপটাকে। হি র্যান অফ টু দ্য সি, সে একেবারে দৌড়ে চলে গেল সমুদ্রের দিকে, চলে গেল। অন সিং আ শিপ, অন মানে এখানে ওপরে নয়, আফটার মানে আফটার সিং আ শিপ, একটা জাহাজকে দেখার পর, যেটা অ্যাঙ্কর্ড নিয়ার দ্য শোর, যে জাহাজটা ওই সমুদ্র তটের কাছে অ্যাঙ্কর করা ছিল, মানে নোঙর ফেলা ছিল। নোঙর ফেলা মানে জাহাজ যখন বন্দরে ঢোকে ওকে তো আটকে রাখতে হবে, নাহলে জলে ভেসে চলে যাবে, ওই জন্য ওকে আটকে রাখার বিশেষ বন্দোবস্ত, ওকে বলা অ্যাঙ্করিং। তাহলে যখন সে সমুদ্রের ধারে গিয়ে দেখলো যে একটা জাহাজ অ্যাঙ্কর হয়ে আছে, অর্থাৎ আটকে রয়েছে সমুদ্র তটের কিনারায়, তীরে, হি রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন টু টেক হিম আলং, সে জাহাজের ক্যাপ্টেনকে রিকোয়েস্ট বা অনুরোধ করলো তাকে সঙ্গে নিয়ে যেতে। ক্যাপ্টেন মানে যে জাহাজ চালায়, ক্যাপ্টেন। ওকে, দাস বিগ্যান হিজ ফার্স্ট এভার সি ভয়েজ, এভাবেই, দাস মানে এভাবেই, বিগ্যান হিজ ফার্স্ট এভার, তার জীবনের প্রথমবারের মতো সমুদ্র যাত্রা, ভয়েজ, সি ভয়েজ মানে কি, সমুদ্র যাত্রা শুরু হলো। ওকে, আচ্ছা, এখানে একটু গ্রামার না বলে একটু ভুল হয়ে যাবে। দেখো এই যে দ্য ভেরি, এই ভেরি নিয়ে তোমাদের একটা মনে একটা বদ্ধ ধারণা রয়েছে না, ভেরি মানেই খুব, ভেরি মানেই খুব। যদি বলি ভেরি দিয়ে একটা এক্সাম্পল দেওয়া সেন্টেন্সে তুমি সঙ্গে সঙ্গে বলে দেবো, আই অ্যাম ভেরি গুড, বা আই অ্যাম ভেরি হ্যাপি। তো এখানে তাহলে ভেরি মানে কি, এখানে তো ভেরি মানে খুব, তাহলে স্যার দেখুন আমি বললাম যে ভেরি মানে খুব, তাহলে ভেরি মানে খুব হয়ে যাবে। কিন্তু না, সবসময় ইংরেজি গ্রামার এটাই নিয়ম, সবসময় একটা শব্দের অর্থ একই থাকে না। ওই শব্দটা কোথায় ব্যবহার করা হচ্ছে সেন্টেন্সে, ওটার উপর নির্ভর করে তার কনটেক্সট পাল্টাচ্ছে, তার মানেও পাল্টাচ্ছে। এখানে তুমি যেমন বলতে পারো যে এখানে ভেরি মানে খুব। আমি আর একটা বলি বাক্য, আই ওয়ান্ট দিস ভেরি ডল। এবার বলো তো, এখানে ভেরি মানে কি, এখানে মানে কি তুমি খুব বলবে? এখানে কখনো খুব বলা যাবে না। তুমি তাহলে কি বলবো, আই ওয়ান্ট দিস ভেরি ডল, আমি খুব খেলনাটা চাই? নো, দ্যাট ইজ ইনকারেক্ট। তাহলে সঠিকটা কি, এখানে আমি বাংলায় বলি, ধর একটা বাক্য বলি, আমার এই খেলনাটাই চাই। যখন আমি কোনো বাক্যকে জোর দিয়ে বলবো, আমি বলি না যে তুমি মেলায় গেলে, তোমার বাবা তোমাকে বলছে দেখো তুমি কোন খেলনাটা নেবে, তুমি এতটাই একটা খেলা তোমার ভালো লেগে গেল যে তুমি বলছো যে আমি ওই খেলনাটাই নেব, ওটাই নেব, ওটাই নেব, তুমি জোর দিয়ে বলছো। এই জন্য আমি বাংলা কী যোগ করলাম, হর্ষ যোগ করলাম শেষে, আমার এই খেলনাটাই চাই। ওটা আমি ইংরেজিতে বলবো, আই ওয়ান্ট দিস ভেরি ডল, ভেরি ডল, ভেরি
ডল। প্রথম বাক্যে আই এম ভেরি হ্যাপি, হ্যাপিটা অ্যাডজেক্টিভ ছিল, অ্যাডজেক্টিভ সম্পর্কে বলবে কি বলবে, অ্যাডভার্ব বলবে। তাহলে প্রথম বাক্যে ভেরিটা ছিল অ্যাডভার্ব। আর দ্বিতীয় বাক্যে দেখো আই ওয়ান্ট দিস ভেরি ডল, ডলটা নাউন, নাউন সম্পর্কে বললো কি দেখো ভেরি বললো, এখানে এখানে হলো অ্যাডজেক্টিভ। তাহলে প্রথম বাক্যে আমি বললাম যে আমি খুব সুখী বা খুব খুশি, আই এম ভেরি হ্যাপি। তারপর বলছি আই ওয়ান্ট দিস ভেরি ডল, আমার এই খেলনাটাই চাই। তাহলে ভেরি এখানে মানে পাল্টে গেল, প্লাস অ্যাডজেক্টিভ হয়ে গেল। এখানে যেমন ছিল অ্যাডভার্ব ছিল প্রথম বাক্যে, তারপর এখানে হয়ে গেল অ্যাডজেক্টিভ। তাহলে এখানে দেখো মানেটা দ্য ভেরি নেক্সট ডে। এবার বলো তার পরের দিনই, যদি বলতাম দ্য নেক্সট ডে, দ্য নেক্সট ডে, কিন্তু লেখক বললেন দ্য ভেরি নেক্সট ডে। দেখো দ্য নেক্সট ডে মানে পরের দিন, দ্য ভেরি নেক্সট ডে মানে পরের দিন, কিন্তু একটু বেশি গুরুত্ব দিয়ে বলা আছে তার পরের দিনই। মানে অ্যাকচুয়ালি জনের মনটা এতটাই উতলা হয়ে রয়েছিল সমুদ্রে যাওয়ার জন্য, সে টুপিটা পেয়ে গিয়ে তার মন আর থামলো না, যে অপেক্ষা করলো তার ঠিক পরের দিনই সে একেবারে ছুটে গেল সমুদ্রের দিকে। এই জন্য জোর দিয়ে বলার জন্য, গুরুত্ব আরোপ করার জন্য দ্য ভেরি নেক্সট ডে বলা হচ্ছে। তাহলে ভেরি মানে সবসময় খুব নয়, জোর দিয়ে বলার জন্য বাক্যে ব্যবহার করা হয়েছে দ্য ভেরি নেক্সট ডে। তার ঠিক পরের দিনই পুটিং অন দ্য সেলার্স ক্যাপ, নাবিকের টুপিটা পরে হি র্যান আপ টু দ্য সি, সমুদ্রের দিকে ছুটে গেল। আশা করি খুবই ক্লিয়ার হলো। দেখো সুন্দর একটা গ্রামার ছিল, লুকিয়ে ছিল, তোমরা বুঝতে পারতে না, বলে দিলাম। আশা করি ক্লিয়ার হলো। তারপর দেখো এইবারে বলছেন ওয়েল দ্য উইন্ড ক্যাপ ওয়ার্কড, বাতাসি টুপিটা ওয়ার্ক মানে কাজ করলো অ্যাজ দ্য ফেয়ারি হ্যাড সেড, যেমনটা করে ওই ফেয়ারি লোকটা বলেছিল, অর্থাৎ যেমনটা করে সে বলেছিল টুপিটা ওইরকমই কাজ করেছিল। বাট কিন্তু দ্যাট ওয়ান কন্ডিশন প্রিভেইলড, প্রিভেল মানে রয়ে গেল, যেটা মিটে যায়নি। তাহলে এখানে কন্ডিশন মানে শর্ত, কিন্তু সে একটাই শর্ত রয়ে গেল। কোন শর্ত? ওই যে বাক্যটা নো হিউম্যান হ্যান্ড ক্যান এভার বি এবল টু পুট ইট অফ, কোনো মনুষ্য হাত ওই টুপিটাকে খুলতে পারবে না, ওটা হলো একমাত্র শর্ত। প্রশ্ন হতে পারে যে হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন অফ দ্য ক্যাপ, ওই টুপিটার শর্ত কী ছিল বা এক্সট্রা কন্ডিশন কী ছিল? তাহলে কী বলতে হবে যে কোনো মনুষ্য হাত, নো হিউম্যান হ্যান্ড উইল এভার বি এবল টু পুট দ্যাট অফ, কোনো মনুষ্য হাত তাকে খুলতে পারবে না। নাও দ্যাট ওয়াজ বোথ ব্যাড অ্যান্ড গুড, ওই যে শর্তটা যে কোনো মনুষ্য হাত খুলতে পারবে না ওই টুপিটাকে, তার একটা ভালো দিকও ছিল, খারাপ দিকও ছিল। এখন দ্যাট ওয়াজ বোথ ব্যাড অ্যান্ড গুড, ওটার জন্য ভালোও হলো মন্দ হলো। তাহলে ভালো কি দেখো, এবার প্রশ্ন হবে যে ভালো দিকটা কী ছিল বা খারাপ দিকটা কী ছিল? ইট ওয়াজ ব্যাড, খারাপ ছিল বিকজ কারণ জন কুড নাইদার টেক হিজ ক্যাপ অফ বিফোর হিজ ক্যাপ্টেন নর অ্যাট বেড টাইম। এবার তোমার মাথায় টুপি রয়েছে, তুমি সারাদিন তোমাকে টুপি মাথায় নিয়ে ঘুরতে হবে, তুমি বাথরুম যাবে, টয়লেট যাবে, টুপি নিয়ে যাবে, তুমি ঘুমোতে যাবে, টুপি নিয়ে যাবে, তুমি বন্ধুর সঙ্গে খেলতে যাবে, তাও টুপি নিয়ে যাবে, কারণ তোমার হাত তো খুলতেই পারবে না। এটা ছিল ব্যাড সাইড, ব্যাড এফেক্ট। তাই ইট ওয়াজ ব্যাড বিকজ জন কুড নাইদার টেক হিজ ক্যাপ অফ, জন ওই টুপিটা খুলতেও পারবে না কার সামনে? বিফোর হিজ ক্যাপ্টেন, নট অ্যাট বেড টাইম, ঘুমোতে যাওয়ার সময়ও সে খুলতে পারবে না। একটু অস্বস্তিকর ব্যাপার না বলো? তুমি একটা গিফট পেয়েছো, বাট ওই গিফটের মধ্যে আবার কিছু খারাপ দিক রয়েছে, এটা জন ফেস করছে। ওকে, তারপরে ইট ওয়াজ গুড বিকজ, এটা ছিল ভালো কারণ নাইদার কুড হি লুজ দ্য ক্যাপ, কারণ তার টুপিটা হারানোর ভয় থাকবে না। আর নর কুড ইট বি স্টোলেন ফ্রম হিম, স্টিল STEAL, স্টিল মানে চুরি করা, স্টোল STOLE, স্টোল মানে চুরি করেছিল, তার থার্ড ফর্ম স্টোলেন। তাহলে ইট ওয়াজ গুড বিকজ নাইদার কুড হি লুজ দ্য ক্যাপ, তার টুপিটা হারানোর কোনো ভয় নেই, নর কুড ইট বি স্টোলেন ফ্রম হিম, এবং তার কাছ থেকে কেউ ওটা চুরিও করতে পারবে না। এখানে একটু বোঝার রয়েছে নাইদার আর নর, নাইদার আর নর। যখন তোমাকে বাক্যে নাইদার নর দিয়ে বলা থাকবে তখন বুঝে নিতে হবে যে যে দুইটি অপশন তোমাকে বলা হয়েছে তার মধ্যে কোনোটিকে বোঝানো হবে না। যেমন ধরো নাইদার রাম নর ইজ ব্রাদার উইল গো।
তাহলে নাইদার রাম, তাহলে নাইদার দিলাম, রাম সাবজেক্ট দিলাম, তারপর আবার নর দিলাম, তারপর হিজ ব্রাদার দিলাম। দেখো দুটো সাবজেক্ট নাইদার আর নর দিয়ে যোগ করা আছে। এখানে অ্যাকচুয়ালি নাইদার নরটা কনজাংশন, তো যোগ করা আছে। তাহলে দুই বা ততোধিক সাবজেক্টকে আমরা যোগ করলাম নাইদার নর দিয়ে, আর তার মানে কিন্তু নেগেটিভ হয়ে যাবে। মানে নাইদার না রাম নর হিজ ব্রাদার, না রাম না তার ভাই, কেউ যাবে না। যেমন ধরো আমি আমও পছন্দ করি না, আমি কলাও পছন্দ করি না। আই লাইক নাইদার বানানা নর ম্যাঙ্গো। আমি আমও পছন্দ করি না, কলাও পছন্দ করি না। কিন্তু যদি তোমাকে বলা হয় আইদার অর, আইদার অর মানে যে কোনো একটা, EITHER, আইদার অর। যেমন ধরো আইদার রাম অর হিজ ব্রাদার, হিজ ব্রাদার উইল গো। তাহলে এখানে কিন্তু দুজনকে নেগেটিভ বোঝাচ্ছে না, এটা পজিটিভ সেন্সে। হয় রাম যাবে, নাহলে তার ভাই যাবে, যে কোনো একজন যাবে। তাহলে যে দুটো বা তার বেশি সাবজেক্টগুলো জয়েন থাকবে, জয়েনিং করা থাকবে আইদার অর দিয়ে, ওটার মানে বোঝাবে যে কোনো একজনকে বোঝাবে। আর নাইদার নর মানে পুরো নেগেটিভ, কোনোটাকেই বোঝাবে না। তাহলে এখানে বলা আছে দেখো, হি কুড নাইদার, হি কুড নাইদার টেক হিজ ক্যাপ অফ, হি কুড নাইদার টেক হিজ ক্যাপ অফ। তাহলে সে কখনোই সে টুপি খুলতেও পারবে না তার ক্যাপ্টেনের সামনে, নর অ্যাট বেড টাইম, বিছানাতেও সে খুলতে পারবে না। দুটো নেগেটিভ হয়ে গেল। তারপরে বলছে আবার, ইট ওয়াজ গুড বিকজ নাইদার কুড হি লুজ দ্য ক্যাপ, সে বা তার টুপিটা হারানোর ভয় থাকবে না। নর কুড ইট বি স্টোলেন ফ্রম হিম, এবং তার কাছ থেকে চুরিও করতে পারবে না। দেখো দুটো সেকশন সব নেগেটিভ দেখলাম, নাইদারের পর এটাও নেগেটিভ হয়ে গেল, নরের পর এটাও নেগেটিভ হয়ে গেল। ওকে, ক্লিয়ার হলো। নেক্সট, সিন্স ইট ওয়াজ উইন্ড দ্যাট সেলার্স কল্ড ফর, যেহেতু ইট ওয়াজ উইন্ড দ্যাট সেলার্স কল ফর মানে চাওয়া বা ডিমান্ড। যেহেতু নাবিকদের কাছে কেবলমাত্র জাহাজেরই ডিমান্ড ছিল, চাহিদা ছিল, নাবিকরা সবসময় কী চাইবে, জাহাজ চালানোর জন্য বাতাস চাইবে, এই জন্য উইন্ড। তাহলে সিন্স ইট ওয়াজ উইন্ড দ্যাট দ্য সেলার্স কল ফর, যেহেতু নাবিকরা কেবলমাত্র বাতাসই চাইতো, অ্যান্ড উইন্ড দ্যাট জন কুড সাপ্লাই, এবং ওই বাতাস জন সাপ্লাই করতে পারবে বা করতে পারতো, সরবরাহ করতে পারতো, তাই হি সুন বিকেম ভেরি পপুলার, তাই সে খুব শীঘ্রই সবার কাছে জনপ্রিয় হয়ে উঠল। যেহেতু জন সহজে বাতাসকে ডেকে আনতে পারবে, তাই জন্য সে নাবিকদের কাছে খুব সহজেই জনপ্রিয় হয়ে উঠল। দেখো এইবারে বুঝতে পারছি, উইন্ড ক্যাপ, গল্পের নাম উইন্ড ক্যাপ। তাহলে একটা ক্যাপ যার সঙ্গে বাতাসের সম্পর্ক রয়েছে, আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। এবার দেখো, হোয়েন হি টুইস্টেড দ্য ক্যাপ হি কুড সামন দ্য ইস্ট উইন্ড অ্যান্ড দ্য ওয়েস্ট উইন্ড। এবার হলো আমাদের গল্পের যে টাইটেল দ্য উইন্ড ক্যাপ, তার সার্থকতা এখানে আমরা পেলাম। কেমন করে? হি টুইস্টেড দ্য ক্যাপ, টুইস্ট মানে মোচড় দেওয়া। তুমি যখন কোনো পলিথিনকে বিস্কিট খাওয়ার পর বিস্কিটের যে পলিথিনটা যেমন মোচড় দিয়ে দাও, মুচড়ে দাও, সেটা হলো মুচড়ে দেওয়া। তা হোয়েন হি টুইস্টেড দ্য ক্যাপ, যখন সে টুপিটাকে মোচড়ে দিল বা মোচড় দিল, হি কুড সামন মানে ডাকা বা ডেকে আনা। হি কুড সামন দ্য ইস্ট উইন্ড অ্যান্ড ওয়েস্ট উইন্ড, সে পূর্বের দিকের এবং পশ্চিম দিকের বাতাসকে সে ডেকে আনতে পারতো। এবার বুঝতে পারলে যে বলা হয়েছিল যে দ্য এ ক্যাপ ফুল অফ উইন্ড, একটা টুপি যেটা বাতাসে ভরা আছে, মানে এই নয় যে তার মধ্যে বাতাস ঢুকেছিল, তেমনটা নয়। ওই টুপিটা যদি আমি মুচড়ে দিই, তাহলে আমার পূর্ব দিকের বাতাস আর পশ্চিম দিকের বাতাস চলে আসবে। এই জন্য বলা আছে দ্য উইন্ড ক্যাপ, এই জন্য বলা আছে দ্য ক্যাপ ওয়াজ ফুল অফ উইন্ড। হি কুড অলসো টার্ন ইট টু কল বোথ নর্থ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সাউথ উইন্ড, এবং সে এটাকে মোচড় দিয়ে তার সঙ্গে উত্তর এবং দক্ষিণের বাতাসকেও ডেকে আনতে পারত। এখানে অ্যাজ ওয়েল অ্যাজ একটা ফ্রেজ যার মনে হবে এবং বা অলসো, তাহলে উত্তর দিকের এবং দক্ষিণ দিকের বাতাসে ডেকে আনতে পারতো বা পারবে। দ্য ক্যাপ্টেন উড দেয়ারফর নেভার পার্ট উইথ হিজ প্রাইজড সেলর অ্যান্ড লেট হিম আসোর। দ্য ক্যাপ্টেন, জাহাজের যে ক্যাপ্টেন বা চালক, উড দেয়ারফর নেভার পার্ট উইথ, এই শব্দগুলো মানে না জানলে সমস্যা হয়ে যাবে। পার্ট উইথ, পার্ট মানে অংশ আমরা জানি, কিন্তু ভুল হয়ে যাবে যদি আমি পার্ট উইথকে যদি আলাদা করে মনে করি। পার্ট উইথ মানে আলাদা হয়ে যাওয়া, বিচ্ছেদ হওয়া। বলো
জন খুব ভালো করে জাহাজের জন্য প্রয়োজনীয় বাতাস ডেকে আনছে। তাহলে জাহাজের নাবিক কি কখনো চাইবে যে জন তার থেকে আলাদা হয়ে যাক বা জনকে সে ছেড়ে দিয়ে আসুক? সে তো কখনোই ছেড়ে আসবে না, তাই না? তাই সে সবসময় জনের সঙ্গে থাকতো বা জনকে সঙ্গে রাখতো। এই জন্য দেখো বলা হয়েছে দ্য ক্যাপ্টেন উড দেয়ারফর নেভার পার্ট উইথ হিজ প্রাইজ সেলার। তাই সে কখনোই তার ক্যাপ্টেন জনের কাছ থেকে কখনোই আলাদা হয়ে যেত না বা আলাদা থাকতো না। হিজ প্রাইজ সেলার, প্রাইজ মানে ভ্যালুয়েবল বা মূল্যবান। প্রাইজড মানে কি? মূল্যবান, যা খুবই দরকারি, তাই না? তাকে আমরা প্রাইজড বলি। সেলর নাবিক অ্যান্ড লেট হিম অ্যাশোর, এবং তাকে কখনোই আসোর মানে তটে, সমুদ্র তটে বা স্থলে তাকে আসতে দেয়নি। যেহেতু জন সবসময় বাতাসকে ডেকে আনবে, তাই জাহাজের ক্যাপ্টেন কখনোই চাইবে না যে জন আমাদেরকে ছেড়ে চলে যাক, তাই না? তাই তা সবসময় জনকে তাদের সঙ্গে রাখতো। তাহলে পার্ট উইথ মানে কি? বিচ্ছেদ হওয়া, আলাদা হয়ে যাওয়া, সেপারেট হয়ে যাওয়া। ওকে, যেমন তুমি ধরো পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর তুমি আর্ট নিয়ে পড়লে আর তোমার বন্ধু সায়েন্স নিয়ে পড়লো, তোমরা এবারে আলাদা হয়ে গেলে না? তুমি বললে যে আফটার মাধ্যমিক এক্সামিনেশান আই পার্টেড উইথ মাই ফ্রেন্ড। মাধ্যমিকের পরে আমি আমার বন্ধুর থেকে একটু আলাদা হয়ে গেলাম, মানে তোমার দুজনের আলাদা রাস্তা হয়ে গেল, জাস্ট এটাই। মানে পজিটিভ সেন্সও হতে পারে, নেগেটিভ সেন্সও হতে পারে। তারপর ফর আ ইয়ার অ্যান্ড আ ডে, ফর আ ইয়ার এক বছর, অ্যান্ড আ ডে একদিন, এক বছর একদিনের জন্য ইয়ং জন ডিড নট সেট ফুট অন ল্যান্ড। সেট ফুট, এসিটি, সেট ফুট, FWT ফুট মানে পদার্পণ করা বা পা রাখা। আমরা বলি না কখনোই আর আমার এই দরজার সামনে পা রাখবি না, নেভার এভার সেট ইউর ফুট অন দ্য থ্রেশহোল্ড। তাহলে সেট ফুট মানে কি? পা রাখা, বা একটু যদি ভালো বাংলায় বলি পদার্পণ করা। তাহলে ফর আ ইয়ার অ্যান্ড আ ডে, এক বছর একদিনের জন্য জন ডিড নট সেট ফুট অন ল্যান্ড, জন স্থলে, ল্যান্ড মানে স্থল, জন স্থলে পা রাখেনি, মানে সে জলে এক বছর একদিন কাটিয়ে দিল, স্থলের দিকে সে একেবারে তাকায়নি বা পা রাখেনি। হি স নাথিং বাট দ্য চার্নিং অফ দ্য ওয়েভস। হি স নাথিং বাট, আচ্ছা এখানে নাথিং বাট মানে ছাড়া, এক্সেপ্ট। নাথিং বাট মানে কি? ছাড়া। তাহলে সে দেখেছিল কি ছাড়া? সে কিছু দেখেনি, শুধুমাত্র সে দ্য চার্নিং অফ দ্য ওয়েভ। চার্নিং মানে উত্তাল অবস্থা, অশান্ত ভাব, চার্নিং। তাহলে সে উত্তাল ওয়েভ মানে ঢেউ, সে এই এতদিন ধরে উত্তাল ঢেউ বা অশান্ত ঢেউ ছাড়া সে আর কিছুই দেখতে পায়নি। ওকে, যেমন ধরো তুমি মেলায় গেলে, মেলাতে গিয়ে তুমি নাগরদোলা ছাড়া তুমি কিছু দেখতে পাওনি, তুমি কী বলবে? যে আমি মেলায় গিয়ে নাগরদোলা ছাড়া কিছু দেখতে পেলাম না। আই স নাথিং বাট দ্য মেরি গো রাউন্ড। তাহলে তুমি কেবলমাত্র, মানে কেবলমাত্র নাগরদোলা দেখতে পেলে। এখানে সেম, ই স নাথিং বাট দ্য চার্নিং অফ দ্য ওয়েভস, সে কিছুই দেখতে পেলো না, কেবলমাত্র এই চার্নিং অফ দ্য ওয়েভস, সেই উত্তাল ঢেউ ছাড়া সে আর কিছুই দেখতে পায়নি। সুন দেয়ার গ্রিউ ইন হিজ হার্ট, গ্রো মানে জন্মানো, তার পাস্ট টেন্স গ্রিউ, জন্মালো, ইন হিজ হার্ট তার মনে, এ স্ট্রং ডেজায়ার টু সি দ্য ল্যান্ড। স্ট্রং ডেজায়ার মানে আমরা আগের সেশনে পড়েছি স্ট্রং ডেজায়ার, তীব্র বাসনা, তীব্র বাসনা। টু সি দ্য ল্যান্ড, তার মনে শীঘ্রই একটা তীব্র বাসনা জন্ম নিল। কিসের জন্য? টু সি দ্য ল্যান্ড, স্থলকে বা তার নিজের জায়গাকে দেখার জন্য। কারণ তুমি বলো, তুমি যে এক বছর ধরে তুমি একেবারে স্থলে জলে রয়েছো, সমুদ্রে রয়েছো, শুধু চারদিকে শুধু সমুদ্রের ঢেউ দেখতে পাচ্ছ, চারিদিকে ফাঁকা ধুধু, আর কিছুই নয়। তুমি যেভাবে স্থলে সবসময় নিজের গাছপালাকে দেখে অভ্যস্ত ছিলে, তোমার সেই অভ্যেসটা আর নেই। এক বছর ধরে তুমি শুধুমাত্র জলেই ঘুরে বেড়াচ্ছ, তাহলে তুমি কী হয়ে যাবে? তাহলে তুমি হয়ে যাবে হোমসিক, HOME, হোমসিক, SICK। তাহলে হোমসিক মানে কি? এমন একটা অবস্থা যখন আমাদের বাড়ির কথা খুবই মনে পড়ে, বাড়ির কথা মনে পড়ে। যেমন ধরো একটা যদি এক্সাম্পল দিই খুব ভালো হবে, আমি আমার বন্ধুর বাড়িতে 15 দিন কাটালাম, তারপর আমার বাড়ির কথা মনে পড়েছিল। আই স্টেড ফর 15 days দেয়ার, আমি ওখানে 15 দিন থাকলাম, বাট দেন আই বিকেম হোমসিক। তাহলে আমার খুব বাড়ির কথা
মনে পড়ছিল। তাহলে হোমসিক একটা অ্যাডজেক্টিভ এখানে, ঠিক আছে। খবরদার ভার্ব হিসেবে ব্যবহার করা যাবে না, ভার্ব নয়, অ্যাডজেক্টিভ। তাহলে আই বিকাম, আই বিকেম বা আই ওয়াজ হোমসিক, তাই না? আমাদের হঠাৎ বাড়ির কথা মনে পড়লো, এই যে। তাহলে স্ট্রং ডিজায়ার টু সি দ্য ল্যান্ড, তার মনে একটা বাসনা জন্ম নিল ওই ল্যান্ডকে বা জায়গাকে, ওর মানে স্থলকে দেখার জন্য। এবারে যে প্রমিসটা আমি প্রথমে করেছিলাম যে আমাদের এই সিন্স নিয়ে একটু কিছু বলার আছে আর লাইক নিয়ে কিছু বলার আছে, আর 5 মিনিট, প্লিজ ডোন্ট স্কিপ দ্য ভিডিও, কন্টিনিউ টিল দ্য এন্ড, ওকে। আগে আমি বলবো সিন্স। সিন্স আমি দুটো জাস্ট এক্সাম্পল দেবো। আই ক্যান নট গো সিন্স ইট ইজ রেইনিং, ওকে। তারপর দেখো, I have known him since childhood. এখানে সিন্স মানে যেহেতু, প্রথম বাক্যে সিন্স মানে কি যেহেতু। এবার দেখো আই ক্যান নট গো, আমি একটা বাক্য লিখলাম, তারপরে সিন্সের পর দেখো আবার একটা বাক্য দেখো, ইট ইজ রেইনিং, এটাও তো একটা বাক্যের অংশ, এটা ক্লজ। তাহলে দুটো এই বাক্যের অংশকে, দুটো বাক্যের অংশকে দেখো এটা জুড়তে সাহায্য করেছে, কোনটা? এই সিন্সটা। তাই এখানে সিন্সটা কি? এখানে সিন্সটা হয়ে যাবে কনজাংশন। কী হয়ে যাবে? কনজাংশন। তাহলে কনজাংশনের কাজ কি? কনজাংশনের কাজ হলো দুটো শব্দ বা দুটো বাক্যর অংশকে, দুটো বাক্যের অংশকে যুক্ত করা বা যোগ করা, একে বলা হয় কনজাংশন। তাহলে এখানে সিন্সটা কি? কনজাংশন। তাই প্রথম বাক্যে আমরা যেটা পড়েছিলাম, এই দেখো, সিন্স ইউ পুট মি অন ইউর হেড লাইক এ ব্যাট টু কিপ সেফ, এই পার্টটা একটা বাক্যের অংশ। তারপর আই শ্যাল গিভ ইউ এ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ ইন রিটার্ন, এটা একটা বাক্যের অংশ। এদিকে যুক্ত করলো দেখো এই সিন্স দিয়ে, তাই এখানে সিন্সে কী হয়ে যাবে? কনজাংশন, ওকে। কিন্তু এই পরের বাক্যে দেখো, আই হ্যাভ নোন হিম সিন্স চাইল্ডহুড, এখানে আর কনজাংশন নয়, বুঝতে পারলে? এখানে তাহলে কি? চাইল্ডহুড একটা সময় বোঝাচ্ছে, নাউন, এই নাউনের আগে বসে দেখো সিন্স, এখানে হয়ে যাবে প্রিপোজিশন, এখানে কী হয়ে যাবে? প্রিপোজিশন। তাহলে সিন্স মানে যেহেতু হতে পারে, আর এখানে সিন্স মানে সময়, সময়ের আগে মানে নাউনের আগে বসেছে, এটা হয়ে যাবে প্রিপোজিশন। আর একটা কনফিউজিং ওয়ার্ড যেটা আমরা, আমাদের ভুল হওয়াটা স্বাভাবিক, ওটা হলো লাইক। কারণ লাইক মানে আমরা সবাই জানি লাইক মানে কি? লাইক মানে পছন্দ করা। লাইক মানে কি? আমরা শুধু এটাই জানি, এটা ভার্ব। আই লাইক হিম, আই লাইক দিস কার। কিন্তু আমি যদি একটা কথা বলি, আই ওয়ান্ট এ কার লাইক দিস, এই যে এখানে তো লাইক মানে পছন্দ নয়, এখানে লাইক মানে পছন্দ ছিল, আই লাইক দিস কার, ওটা হলে লাইক ভার্ব। এখানে দেখো, এটা এখানে ভার্ব তো ওয়ান্ট, তাহলে আই ওয়ান্ট এ কার লাইক দিস, এর মানে কি? আমি কারটাকে পছন্দ করি না, আমি এই এর মতো একটা গাড়ি চাই, যে মতো, আমার বাংলায় কী বলি? মতো, মানে সাদৃশ্য, মানে দেখতে এইরকম হবে, আমি একটা গাড়ি চাই। তাহলে এখানে লাইক কিন্তু আর ভার্ব না, এখানে লাইক হয়ে যাবে প্রিপোজিশন। কী হয়ে যাবে? প্রিপোজিশন। তাহলে প্রথম বাক্যে আই লাইক দিস কার, লাইকটা ভার্ব। তারপর বাক্যে আই ওয়ান্ট এ কার লাইক দিস, আমি এর মতো একটা গাড়ি চাই। তো লাইকটা কার আগে বসেছে? প্রোনাউনের আগে বসেছে, ওটা হয়ে যাবে প্রিপোজিশন। কী হয়ে যাবে? প্রিপোজিশন। এইবারে কয়েকটা শব্দ দিচ্ছে দেখো, তোমরা নতুন নতুন পাবে বিভিন্ন জায়গায়। ওটা হলো, একটা হলো লাইক, আরেকটা হলো অ্যালাইক, আরেকটা হলো লাইকনেস, আরেকটা হলো লাইকলি, আরেকটা হলো লাইকলিহুড। লাইকলিহুড। দেখো এবার বলি, যখন সাদৃশ্য বোঝাবে, কেমন সাদৃশ্য? যেমন ধরো, দে আর অ্যালাইক, এই বাক্যটা যদি বলি, এর মানে কি? তারা অনেকটা হুবহু একই রকম।
তাদের মতামত, তাদের ক্যারেক্টার হয়তো একই রকম রয়েছে। তাহলে আমরা লাইক, অ্যালাইক আর লাইকনেস কখন ব্যবহার করব? যখন সাদৃশ্য বা মতো ব্যবহার করা হবে, মতো। লাইক, অ্যালাইক, যেমন বলি তার দুই ভাইয়ের আচরণ বা তার দুই ভাই পুরো একই রকম। দেয়ার অপিনিয়ন্স আর অ্যালাইক, দেয়ার অপিনিয়ন্স আর অ্যালাইক। এইবারে যেটা সমস্যা হবে লাইকলি নিয়ে, লাইকলি মনে হবে যে লাইক থেকে লাইকলি এসে মানে পছন্দ করা বা মতো, বাট এখানে নয়। মনে রাখবে লাইকলি মানে সম্ভাবনা অর্থে। কোন অর্থে? সম্ভাবনা অর্থে। কীরকম সম্ভাবনা? আমরা বলি যে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, ইট উইল লাইকলি রেন। তাহলে এখানে লাইকলি মানে কি? সম্ভবত। আশা করি ব্যাপারটা বুঝতে পারলে। তাহলে ইট উইল লাইকলি রেন, হয়তো বা সম্ভবত, আমরা বলি না হয়তো আজকে বৃষ্টি হতে পারে। ইট উইল প্রবাবলি বা পসিবলি, বা আমরা লাইক দিয়েও বলতে পারি ইট উইল লাইকলি রেন। তাহলে সম্ভাবনা, বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো লাইক জানলাম, লাইকলি জানলাম, লাইক পড়লাম, তারপরে অ্যালাইক পড়লাম। তো লাইক, অ্যালাইক, তারপর লাইকনেস কখন ব্যবহার করব? যখন একই রকম সাদৃশ্য বোঝাবো তখন এগুলো ব্যবহার করব। আর যখন সম্ভাবনা অর্থে লাইকলি, LIKELY, লাইকলি মানে সম্ভাবনা অর্থে। দেখো তো তোমাদের এই বাক্যে মাত্র কেবলমাত্র ছিল লাইক ছিল, আর আমি তার সঙ্গে সম্পর্কিত লাইক থেকে লাইকলি, অ্যালাইক, লাইকনেস এগুলো ভালো করে বুঝিয়ে দিলাম। আশা করি সেশনটা তোমাদের খুবই কাজে এসছে, অবশ্যই কাজে আসার মতোই ব্যাপারটা, কারণ এক্সট্রা অনেক কিছু আমি তোমাদের শেখাচ্ছি। তোমরা যদি অবশ্যই চাও শিখে নিজেদের উপকার করতে পারো, নিজেদের ডেভেলপমেন্ট করতেই পারো অবশ্যই। তাই এভাবেই তোমরা আমাকে ফলো করতে থাকো। আমি রোজই একটা করে নতুন করে ভিডিও বানাবো আর তোমাদেরকে নতুন কিছু শিখিয়ে অবশ্যই ভিডিওটা শেষ করব। ওকে, আমার এটাই টার্গেট। ঠিক আছে, আশা করি সেশনটা খুব ভালোই লেগেছে তোমাদেরকে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। সো আজকে এতটা রাখলাম, আবার তোমাদের সঙ্গে খুব জলদি দেখা হচ্ছে। দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ সো মাচ।